মিটিং হয়েছে, এই যে উগ্রপন্থী যে হুজুরগুলো আছে, যেমন মমিনুল হকের কথা বলতে পারি, তারপর ছোট একটা বাচ্চা ছেলে আছে ওয়াচ করে, কি নাম যেন, রফিকুল ইসলাম মাদানি টাইপের, এই টাইপের, এরা ক্রমাগত বলছে যে রক্তের বন্যা বয়ে দিবে, আপনার খুন করে ফেলবে, হত্যা করতে হবে। অপরদিকে এই একই চিত্র আমরা বাংলাদেশে তাহেরি সাহেবদেরকে দেখতে পাচ্ছি, দে ডিডন্ট ইভেন আটার এ সিঙ্গেল ওয়ার্ড লাইক দ্যাট। তারা কখনো বলেনি রক্তের বন্যা বয়ে দিবে, তারা প্রতিবাদ করেছে, তারা এটা নিয়ে আলোচনা করেছে, কিন্তু তারা কখনো বলেনি মোদি আসলে রক্তের গঙ্গা বয়ে দিবে। আপনি কি এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সাথে মৌলবাদের কি সম্পর্ক? আপনি তো প্রথমেই দেখেন, বলছিলেন দেখেন মৌলবাদের ব্যাপারটা, তাহির সাহেব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। এটা তো উনার উনার বক্তব্যের একটা ব্যাপার তো অস্বীকার করবার কোনো জয়ই নেই, যে বিশেষ করে হিন্দু মৌলবাদ, এটার যে বিস্তার এবং এটার যে বিকাশ হয়েছে বিজেপির সময়, এটা তো আমরা জানি, এটা তো আমরা দেখেছি যে বিজেপি ক্ষমতায় আসার পরে গরুর মাংসকে কেন্দ্র করে, গরুর মাংস রাখাকে কেন্দ্র করে মুসলমানদের উপরে যেসব অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, এগুলো খুবই ভিজিবল। আমি সেই মৌলবাদের পুরো ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের দেশের পার্সপেক্টিভে যে জিনিসটা খুব বেশি ভিজিবল আকারে এসছে বলে ইসলামী মৌলবাদের প্রসঙ্গ বারবার এসছে, এবং সারা পৃথিবীব্যাপী এর একটা এমন একটা বিকাশ হয়েছে এবং এটা এত দ্রুততার সাথে হয়েছে, সেটা জিওপলিটিক্স রিজন বলতে পারেন, সেটা ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুসকে কেন্দ্র করে বললেও, যেই ধর্মটা সামনে এসছে, বা আপনার একেবারে যদি সোভিয়েত আর আপনার এই উজবেকের যুদ্ধ আমরা দেখি, বা তার পরবর্তী সংগঠন দেখি, সেগুলো একটা ইতিহাসের পর্যায়ে চলে যায় বলে ইসলামী মৌলবাদটা সামনে এসছে। কিন্তু এর আগে আমরা কি আপনার ক্রুসেড দেখিনি, বা ক্রুসেডের ইতিহাস আমরা আসলে পড়িনি খ্রিস্টানদের ক্ষেত্রে। যদিও খ্রিস্টানদের ক্ষেত্রে এখানে ধর্মীয় এই তীব্রতা থেকে মতবাদিক ভাবে, মতবাদগত অবস্থানটা বেশি প্রবল ইহুদি বা মুসলিমদের ওই তরফ থেকে, উগ্রবাদীদের তরফ থেকে। সুতরাং প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে এই ধরনের অস্তিত্ব আমরা দেখেছি। আমি মৌলবাদকে ইন সাম কনটেক্সট কোনো কোনো জায়গাতে আমি মনে করব যে সেটা সন্ত্রাসের পর্যায়ে যায় না। যেমন ধরা যাক আমরা হুমায়ুন আজাদ স্যারের বইয়ে প্রায় একটা শব্দ পেতাম, সেটা হচ্ছে রাবীন্দ্রিক মৌলবাদী। মানে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তার সাহিত্যকে একটা ফ্রেমে ধরে বাকি সমস্ত সাহিত্যকে পর্যালোচনা করা, এবং ওই সাহিত্য ছাড়া বাকি সব সাহিত্য অসার ধূলিসাৎ, সেটাকে আমরা একসময় বলতে শুনেছি রবীন্দ্র মৌলবাদী। সুতরাং হচ্ছে একটা মানুষ যখন একটা সুনির্দিষ্ট মতবাদে আঁকড়ে ধরে সেইটাকে প্রতিষ্ঠা করতে চায়, আমরা মূলত এটাকে মৌলবাদ বলি, একদম সহজ সহজ ভাষাতে। এইটাকে আঁকড়ে ধরে যখন সশস্ত্র সংগ্রামে বা অন্যায়ভাবে একটা যুদ্ধে অপর পক্ষ আরেক পক্ষকে লিপ্ত করে, তখন সেখানে আসলে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের প্রসঙ্গটা চলে আসছে। সুতরাং আমার কাছে পার্থক্যটাকে খুবই মনে হয় যে এখানে একটা ফাইন লাইন আছে, যে কোন জায়গাটাকে আমরা সন্ত্রাসবাদ উইথ মৌলবাদ বলবো, জঙ্গিবাদ বলবো, কোন ব্যাপারটাকে, জঙ্গিবাদের ব্যাপারটাকেও আমি এইটাকে আসলে ডিফারেন্ট নামেই আমি আসলে বলতে চাই, এইটার সাথে এটা সম্পর্কযুক্ত। সুতরাং নট নেসেসারিলি যে সমস্ত মৌলবাদী আসলে মৌলবাদী সন্ত্রাসবাদ হতে পারে আর কি, সেটা ডিফারেন্সিয়েটটা আমি এভাবে করতে পারি। যেমন ধরা যাক যে আমি মনে করি যে পপ মিউজিক ছাড়া বা জন লেনন ছাড়া পৃথিবীতে আর কোনো সঙ্গীত হতে পারে, ডিপ পার্পল ছাড়া কোনো সঙ্গীত হতে পারে না। আমি অন্যান্য সঙ্গীতকে ভয়ঙ্কর ভাবে আপনার সমালোচনা করছি, বলছি, এবং ওই আমার সুনির্দিষ্ট একটা ছাঁচে আমি মাপতে চাচ্ছি। সেটা আমার সঙ্গীত ক্ষেত্রে আমার ফান্ডামেন্টাল যে জায়গাটা বা যেই জায়গায় আমি আঁকড়ে ধরে রাখছি সেটা হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে যদি আমি এটাকে চালনা করবার জন্য আমি অস্ত্র যুদ্ধে এবং অন্যকে হত্যার উৎসবে মিলিত হই, সেখানে সন্ত্রাসবাদটা যুক্ত হয়। এখন তারি সাহেব যে কথাটা বলেছে যে যদি কট্টরপন্থা না থাকে, আমাদেরও একই কথা। আমরা তো বরাবরই, আমরা ব্যক্তিগতভাবে এটা বলে নেওয়া ভালো যে তাহিরি সাহেব আমার অসম্ভব পছন্দের একজন মানুষও বটে, এবং আমি মনে করি যে ওনারা যেই সেক্টর বা যেই জায়গাটাতে আজকে ধর্মচর্চা করছেন, বাংলাদেশে যদি এই ধর্মচর্চাটা আসলে মানে আরো ব্যাপক হতো, তাহলে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের অস্তিত্ব পাওয়া যেত না। আমি মনে করি তাহিরি সাহেবদের যে আন্দোলন, যে ধর্মীয় চিন্তার যে আন্দোলন, সেটা নিয়ে সমালোচনা বা সেটা নিয়ে পাল্টা বক্তব্য আসতে পারে। মোটা দাগে তাদের যে ধর্মের যে গতি প্রকৃতি,
এই জায়গাটা বরঞ্চ বাংলাদেশের যে উগ্রপন্থা, কওমি মাদ্রাসা কেন্দ্রিক এই সন্ত্রাস হেফাজতের যে উগ্রপন্থা, সেটাকে চরমভাবে ব্যালেন্স করেছেন আপনার তাহেরি সাহেবদের মতো যারা সুফিস পন্থী আছে, তরিকাপন্থী আছে, তারা। এটা এটা একেবারেই বলা বাহুল্য। যেই আলোচনাটা এখানে হওয়া জরুরি সেটা হচ্ছে যে ভারতের কথাকে কেন্দ্র করে ধর্ম অবমাননার ব্যাপারটা আসলে এত বেশি অবস্কিউর, আমার কাছে এত বেশি ব্লারি মনে হয় যে এইটাকে আসলে ডিফাইন করা ইজ এ রিয়েলি টাফ। যেমন হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে আমি দুটো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে জাকির নায়েক তার বক্তব্যে কিন্তু বলেছেন যে আমাদের মহানবী, প্রিয় নবী, তার স্ত্রীর প্রসঙ্গ, তার বয়সের প্রসঙ্গ, এসব নিয়ে আলোচনা কিন্তু বিস্তর হয়েছে। আমাদের দেশের যারা আলেম ওলামারা আছে, যারা ধর্মীয় বেত্তারা রয়েছেন, স্কলার রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত আলোচনা করেন। আর নূপুর শর্মা যে আলোচনা করেছেন সেটার ভিতরে খুব স্পষ্ট পার্থক্য আছে। যেমন আপনি একটা ধর্মের প্রতি বিদ্বেষ রেখে সেই ধর্মকে আপনি আক্রমণ করছেন, আপনার ভেতরে ওই ধর্মের প্রতি এক ধরনের ঘৃণা দীর্ঘ সময় ধরে জমে আছে, সেটার উদ্গীরণ আপনি করেছেন। সেটা যেমন একটা বিষয়, আবার ওই একই বিষয় যখন আপনি আলোচনা করছেন সেটা আরেকটা বিষয়। সুতরাং এই ধরনের একটা ক্ষেত্রে সেটার যখন রিপারকেশন, সেটার যখন পাল্টা অভিঘাত আপনি দেখবেন, এবং সেটা যখন একটা সহনশীল মাত্রাতে থাকে, সেটাকে আবার অবশ্য আমরা মেনে নিতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়? বাংলাদেশের ক্ষেত্রে মোদি বাংলাদেশে এসছে, বাংলাদেশে মিছিল হয়েছে, মিটিং হয়েছে। এই যে উগ্রপন্থী যে হুজুরগুলো আছে, যেমন মমিনুল হকের কথা বলতে পারি, তারপর ছোট একটা বাচ্চা ছেলে আছে ওয়াজ করে, কি নাম যেন, রফিকুল ইসলাম মাদানি টাইপের, এই টাইপের। এরা ক্রমাগত বলছে যে রক্তের বন্যা বয়ে দিবে, আপনার খুন করে ফেলবে, হত্যা করতে হবে। অপরদিকে এই একই চিত্র আমরা বাংলাদেশে তাহেরি সাহেবদেরকে দেখতে পাচ্ছি। দে ডিডন্ট ইভেন আটার এ সিঙ্গেল ওয়ার্ড লাইক দ্যাট। তারা কখনো বলেনি রক্তের বন্যা বয়ে দিবে, তারা প্রতিবাদ করেছে, তারা এটা নিয়ে আলোচনা করেছে, কিন্তু তারা কখনো বলেনি মোদি আসলে রক্তের গঙ্গা বয়ে দিবে। আপনি কিন্তু এই সুফিস পন্থীদের কাছ থেকে, তরিকা পন্থীদের কাছ থেকে এই শব্দ আপনি কোনোদিন শুনবেন না। সুতরাং এইখানে কিন্তু বাংলাদেশের যারা ইসলাম চর্চা করেন বা যারা নিজেদেরকে এই বিকশিত করবার কাজে আছেন, আমরা কিন্তু তাদের কর্মকাণ্ডে খুবই স্পষ্ট পার্থক্যগুলো দেখতে পাই। সুতরাং আমাদের দেশে যখন বলা হচ্ছে, যেমন রাজা পাকসে এসছে বাংলাদেশে, রাজা পাকসের ইতিহাস যদি আপনি ঘাটতে যান বা তামিল কানেকশন বা সেই সময়ের অ্যাকশন গুলো বা তাদের অতীত ইতিহাস দেখেন, তো রাজা পাকসেকে নিয়ে কেন বলা হচ্ছে না, বলা হচ্ছে মোদির গুজরাটকে নিয়ে কেন বলা হচ্ছে? সুতরাং রক্তের দাগ অনেকের গায়ে আছে। আমরা পার্টিকুলার যখন একটা জায়গাতে চুজ করছি, তখন বুঝতে হবে যে মোটা দাগে একটা ভারত বিদ্বেষ রয়েছে, গুজরাট এখানে আসলে ইস্যু না। যখন আমরা এই জিনিসগুলো ধরতে পারি, আমরা যখন বুঝতে পারি ইস্যুগুলা কি, তখনই আসলে ওই আলোচনার জায়গাটা আসে। সে কারণে আমরা নূপুর শর্মাকে বলছি যে নূপুর শর্মা আলোচনা করেনি। নূপুর শর্মা যেটা করেছে সিম্পলি তার ঘৃণার উদ্গীরণ ঘটিয়েছে। আবার বাংলাদেশের সেক্টরে যখন আমরা আসি, তখন তারা মোদি যে গুজরাটে মুসলমানদেরকে হত্যা করেছে, এইটা আমাদের এই মমিনুল হক বা এই মাদারিদের কাছে যতটা না ইস্যুজ, তার থেকে বেশি ইস্যুজ হচ্ছে তারা আসলে ভারত বিদ্বেষী। সুতরাং ভারত বিদ্বেষ এবং ভারতের ইন্টারনাল হিন্দু মুসলমানদের উপর অত্যাচারের ব্যাপারে প্রতিবাদ করা দুটো আলাদা বিষয়। সুতরাং মৌলবাদ এবং সন্ত্রাস এই দুটাকে ডিফারেন্সিয়েট করতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যখন একটা সুনির্দিষ্ট ফান্ডামেন্টাল চিন্তার মধ্যে সেটাকে চাপিয়ে দেওয়ার বা হেজিমনি, যেটাকে আমরা বলি আধিপত্য বিস্তারের আশঙ্কা থাকে, এবং সেই আধিপত্য বিস্তার করতে গিয়ে যে আমাদের যে পলিটিক্যাল নর্ম এবং লিগাল নর্মকে ব্যত্যয় ঘটানো হয়, সেটা যে কোনো ফরম্যাটে হতে পারে এবং নৈরাজ্য তৈরি করা হয়, তখন সেটাকে আমরা সন্ত্রাসবাদ বলি। সুতরাং মৌলবাদ কি আসলে খারাপ কিনা সেটা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে, কিন্তু সব মৌলবাদই আসলে যে সন্ত্রাসী মৌলবাদ সেটা আমি মনে করি না। ধন্যবাদ। আপনার কাছে একটা প্রশ্ন আমরা জানতে চাবো যে বিজেপি যে হিন্দু মৌলবাদী যে নূপুর শর্মা এবং জিন্দাল যে মন্তব্য করেছে, তাদেরকে কি আপনি মনে করেন যে হিন্দু মৌলবাদী ওদের বক্তব্য দিয়েছে ওরা? ডেফিনেটলি। বর্তমান বিজেপি তো হিন্দু মৌলবাদীদের একটা চারণ ক্ষেত্র। আমি তো বলবো যে ডিফারেন্ট ফরম্যাটে তারা এটাকে অ্যাকোমোডেট করেছে। এখন আপনি তাদেরকে যেরকম নমনীয় অবস্থায় দেখছেন, সেগুলোর তো একটা রাজনৈতিক অভিঘাতের কারণে হয়েছে। মধ্যপ্রাচ্য তাদের উপরে এক ধরনের স্যাংশনের মতো অবস্থায় চলে গেছে, পণ্য বর্জন হচ্ছে, সেখানে তেলের হিসাব আছে, গ্যাসের হিসাব আছে, তাদের অসংখ্য কর্মীরা মধ্যপ্রাচ্যে থাকে। সুতরাং এই জায়গাটা যে রামের সুমতি হয়েছে ব্যাপারটা তো তা না।
ব্যাপারটা হয়েছে যে অর্থনৈতিক ভাবে এক ধরনের অবস্ট্রাগলের শিকার হবে। আর এখানে আমেরিকান পলিটিক্সের প্রসঙ্গ যদি আমরা আনি, যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে রাশিয়া থেকে কম দামে তেল কিনেছে ভারত, সেই ঘটনার পরপর এই এই ধরনের ঘটনাটা যে এই ধরনের আরো ঘটনা যে ঘটনি তা না, কিন্তু এই ইস্যুটা এত প্রবলভাবে এসে এই অবস্থাতে গেছে কেন সেটাও কিন্তু বিশ্লেষণের দাবি রাখে। কিন্তু আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভারতের এখন যেই বিজেপি সরকার আছে তারা হিন্দু মৌলবাদের এক ধরনের চাষাবাদ গত প্রায় একটা দীর্ঘ সময় ধরে করে আসছে, তা তো বলা একেবারেই বাহুল্য, সেটা নিয়ে কোনো দ্বিমত আমার অন্তত নেই। জি জি, বুঝতে পারছি আমরা।